ক্লাস 12 এর ছাত্রছাত্রীরা, ইলেকট্রিক ফ্লাক্স নিয়ে আজ আমরা আলোচনা করব। ইলেকট্রিক ফ্লাক্স বুঝতে গেলে তোমাদেরকে অবশ্যই তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড এবং তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স সম্বন্ধে খুব ভালো ধারণা তোমাদের থাকতে হবে। তো আমি প্রথমে একটু আগের ক্লাসের আইডিয়াটা দেওয়ার চেষ্টা করছি, যদিও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা আগের তড়িৎ ক্ষেত্র বা বলরেখা সংক্রান্ত ক্লাসের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তো এসো আমরা তবুও একটু আলোচনা করে নিচ্ছি। তো ছাত্ররা, মনে করো এই একটি তল যেখানে প্রচুর পরিমাণে ধনাত্মক আধান রয়েছে। তো এই তলটির মধ্যে ধনাত্মক আধান থাকার জন্য এই তলের কাছাকাছি কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হবে সেটা তোমরা জানো। তো এই তলটাকে আমি একটু স্ট্রেট লাইন দিয়ে আঁকছি। মনে করো এরমভাবে আমি তলটাকে আঁকলাম, রাইট? এবং এই তলে কিছু ধনাত্মক আধান রয়েছে। এই তলের খুব কাছাকাছি আমি যদি একটা বিন্দু নিই, ধরা যাক খুব কাছে এই বিন্দুটি আমি কল্পনা করলাম, এই বিন্দুটি। তো এই বিন্দুটির দিয়ে তড়িৎ ক্ষেত্র কত হবে তোমরা কিন্তু জানো। এই বিন্দু দিয়ে তড়িৎ ক্ষেত্র হচ্ছে কত হবে, সিগমা বাই 2 ইপসাইলন নট। ওকে, তোমরা জানো। এবং একই রকমভাবে যদি এখানে একটি বিন্দু নিই, তাহলে তড়িৎ ক্ষেত্র কত হবে, একই ভ্যালু আসবে। কিন্তু প্রত্যেক জায়গায় যদি তড়িৎ ক্ষেত্র আমরা বার করতে যাই, ভ্যালু কিন্তু আমরা সেই একই পাবো, দ্যাট ইজ সিগমা বাই 2 ইপসাইলন নট। এবং বন্ধুরা, এটাও তোমরা খেয়াল করো যে ইলেকট্রিক ফিল্ডটাকে বোঝাতে আমরা কিন্তু তীর চিহ্ন ব্যবহার করছি, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা আমি বোঝাচ্ছি। এবং তোমরা আগে জেনেছো যে তড়িৎ বলরেখা হচ্ছে সেই রেখাগুলো যারা কিনা তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশনটা বলে দিতে পারে। এবং বন্ধুরা, তোমরা এটাও জানো যে তড়িৎ ক্ষেত্রকে বলরেখা দ্বারা কিন্তু ডিফাইন করা যায়। কিরকমভাবে ডিফাইন করা যায়? মনে করো এখানে একটি ক্ষেত্র যার মান হলো এ। তো এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে তড়িৎ ক্ষেত্র বোঝাতে চাইছি। ক্ষেত্রফলের থ্রু দিয়ে তড়িৎ ক্ষেত্র বলরেখাগুলোকে আমি আঁকার চেষ্টা করছি। মনে করো এগুলো হচ্ছে তড়িৎ ক্ষেত্র বলরেখা, এই ক্ষেত্রফলের থ্রু দিয়ে এগুলো হচ্ছে তড়িৎ ক্ষেত্র বলরেখা বা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। তো বন্ধুরা, এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে অসংখ্য ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স পাস করেছে। সবই আমরা পাস করিয়েছি লম্বভাবে। তো এখানে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কতগুলো পাস করেছে? আমি ধরে নিচ্ছি অসংখ্য ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স পাস করেছে, প্রচুর ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স পাস করেছে। এটা ভ্যালু আমরা যেটা যতগুলো এঁকেছি সেই অনুযায়ী দেখো ইলেকট্রিক কতগুলো লাইন্স অফ ফোর্স পাস করেছে। এই ছবি অনুযায়ী দেখা যাচ্ছে 9টা লাইন্স অফ ফোর্স এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে ঠিক পারপেন্ডিকুলারলি পাস করে গেছে। তো ছাত্ররা, যদি জিজ্ঞেস করা হতো যে প্রতি একক ক্ষেত্রফলে কতগুলো লাইন্স অফ ফোর্স পাস করেছে, তাহলে আমাকে কি উত্তর দিতে হতো? আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে এখানে n নাম্বার অফ লাইন্স অফ ফোর্স পাস করেছে, রাইট? তাহলে প্রতি একক ক্ষেত্রফলে নির্গত বলরেখার সংখ্যা লম্বভাবে কত হবে? নাম্বার অফ লাইন্স অফ ফোর্স লিঙ্কড পারপেন্ডিকুলারলি পার ইউনিট এরিয়া কত হবে? দেখা যাচ্ছে টোটাল লাইন্স অফ ফোর্স আছে n নাম্বারটা, আর টোটাল এরিয়া আছে a। তাহলে এইটি হচ্ছে আমার অ্যান্সার, তাই তো? n বাই a, রাইট? এই যে রাশিটা বেরোলো, যে কোয়ান্টিটিটা এখানে বেরোলো n বাই a, এই কোয়ান্টিটিটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। তো এইভাবেই ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স দিয়ে ইলেকট্রিক ফিল্ডকে ডিফাইন করা যায়। তাহলে ইলেকট্রিক ফিল্ড ব্যাপারটা কি দাঁড়ালো? ইলেকট্রিক ফিল্ড ব্যাপারটা দাঁড়ালো নম্বর অফ লাইন্স অফ ফোর্স লিঙ্কড পারপেন্ডিকুলারলি থ্রু ইউনিট এরিয়া। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলি বলরেখা যেতে পারবে তাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। তো ব্যাপারটা আশা করি বুঝতে পারলে। আরেকবার আমি বলে দিচ্ছি, এ এরিয়া রয়েছে, এ এরিয়া দিয়ে দেখা যাচ্ছে n নাম্বার অফ লাইন্স অফ ফোর্স পাস করেছে পারপেন্ডিকুলারলি। তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে বা ইউনিট এরিয়ায় কটা লাইন্স অফ ফোর্স যাবে সেটা ডিভাইড করতে হবে n কে a দিয়ে, রাইট? আর এইটাই হলো ইলেকট্রিক ফিল্ড। তো ইলেকট্রিক ফিল্ডকে নাম্বার অফ লাইন্স অফ ফোর্স দিয়ে কিন্তু ডিফাইন করা যায়। এইবারেতে আমি আসছি ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্সের ব্যাপারে। তড়িৎ ফ্লাক্স হচ্ছে কোনটা বন্ধুরা? তড়িৎ ফ্লাক্স হচ্ছে
এখানে এই এনটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। একটা সার্টেন এরিয়ার থ্রু দিয়ে যতগুলো লাইন্স অফ ফোর্স পাস করবে, যখন এখানে এ এরিয়ার থ্রু দিয়ে এন নাম্বার অফ লাইন্স অফ ফোর্স পাস করেছে, সেই জন্যেই এর ফ্লাক্স হয়ে যাচ্ছে, ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে এন। তো ফ্লাক্স আর ফিল্ডের মধ্যে রিলেশন কি সেটাও নিশ্চয়ই বুঝতে পারছো। ফিল্ড হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে বা ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে যতগুলো লাইন্স অফ ফোর্স পাস করেছে, আর ফ্লাক্স হচ্ছে সার্টেন এরিয়ার মধ্য দিয়ে যতগুলো লাইন্স অফ ফোর্স পাস করেছে, রাইট। এখানে আমরা বন্ধুরা ফ্লাক্স বলতে আমরা এন কে না বুঝিয়ে ফাই দিয়ে ফ্লাক্সকে বোঝাবো। অর্থাৎ এই যে সূত্রটা আমরা লিখেছি এখানে, এটা তো ইলেকট্রিক ফিল্ডের সূত্র। অর্থাৎ আমরা ইলেকট্রিক ফিল্ডে যে সূত্রটা লিখলাম, এই সূত্রটাতে এন বাই এ এই রাশিটাকে আমরা বলতে পারি ইলেকট্রিক ফিল্ড, এবং এখানে এন এর জায়গায় আমরা ফাই রাশিটাকে ইউজ করব, যেহেতু আমরা ধরে নিয়েছি যে টোটাল বলরেখাকে আমরা ফাই দিয়ে ডিনোট করব। তার মানে ফাই ইকুয়াল টু কি দাঁড়ালো, ইকুয়াল টু কি দাঁড়ালো, ফাই বাই এ। অর্থাৎ আমরা দেখলাম যে ফাই, যেটা কিনা টোটাল লাইন্স অফ ফোর্স, টোটাল নাম্বার অফ লাইন্স অফ ফোর্স, সেটাকে প্রকাশ করা যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড ও এরিয়ার গুণফল দ্বারা। এখানে অবশ্যই প্রত্যেকটি লাইন্স অফ ফোর্স এরিয়াটিকে লম্বভাবে অতিক্রম করেছে। এই সমস্ত লাইন্স অফ ফোর্সকে বলা হচ্ছে তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স। অর্থাৎ ইলেকট্রিক ফ্লাক্স হলো কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত মোট বলরেখার সংখ্যা, যাকে আমরা ইলেকট্রিক ফিল্ড এবং এরিয়ার গুণফল দ্বারা প্রকাশ করতে পারি। এই যে রিলেশনটা বেরোলো ফাই ইকুয়াল টু ই বাই এ, ই ইন্টু এ, এখানে ফাই হচ্ছে ফ্লাক্স, ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর এরিয়া হলো গিয়ে এ। এখানে কিন্তু দেখা যাচ্ছে লাইন্স অফ ফোর্সগুলো পারপেন্ডিকুলারলি পাস করেছে, এটা তোমরা মাথায় রাখবে। তো বন্ধুরা, যদি এই রকম হতো, মনে করো এই একটি ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল এর থ্রু দিয়ে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স হচ্ছে এই রেখাটি, যেটা কিনা ক্ষেত্রফলটিকে লম্বভাবে অতিক্রম করে চলে যাচ্ছে। ধরা যাক এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই ক্ষেত্রফলটি রয়েছে, এই ক্ষেত্রফলটির মান হচ্ছে এ। তো খুব স্বাভাবিকভাবেই এই ক্ষেত্রফলের থ্রু দিয়ে যে ফ্লাক্স হবে, সেই ফ্লাক্স ফাই ইকুয়াল টু, একদম খুব সিম্পলি বলতে পারবো তুমি, ই ইন্টু এ, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু একটু যদি এই এরিয়াটা যদি একটু অন্যরকমভাবে থাকতো, একটু যদি বেঁকে থাকতো, তাহলে কি হতো ছাত্ররা? মনে করো এরিয়াটা এইভাবে বেঁকে রয়েছে, রাইট। এখন ইলেকট্রিক ফিল্ড কি হতো? এখন ইলেকট্রিক ফিল্ড তো এরিয়ার থ্রু দিয়ে যেটা ছিল সেটাই, মনে করো এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, যেমন প্যারালাল ছিল আগেরবার, এটাই ছিল, তো এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে এখনো কি বন্ধুরা ফ্লাক্স ই, এখন কি ছাত্ররা ফ্লাক্স ওই ই ইন্টু এই হবে? এখন যে ক্ষেত্রফলটা আমি আঁকলাম একটু হেলিয়ে দিয়ে, যে ক্ষেত্রফলটা এ, ক্ষেত্রফলটাকে আমি একটু হেলিয়ে দিয়েছি এখানে, এখনো কি ফ্লাক্স ওয়াই ইকুয়াল টু ই এ হবে ছাত্ররা? ভালো করে ভেবে একটু বলো তো, ভিডিওটা পজ করে। দেখো ছাত্ররা, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সটাকে কিন্তু পারপেন্ডিকুলারলি ছেদ করতে হবে, এটাই কিন্তু ফ্লাক্সের ব্যাপারটা বলা ছিল। খেয়াল করে দেখো, এখানে লাইন্স অফ ফোর্সগুলো কিন্তু এরিয়ার তলটাকে, এরিয়ার প্লেনটাকে পারপেন্ডিকুলারলি ছেদ করেনি, বুঝতেই পারছো, এরিয়াটা একটু বেঁকে আছে। তাহলে এখন এরিয়ার দিকে ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্টটা না নিলে আমরা কিন্তু ফাইটা পাবো না, কারণ এখানে ফাই ইজ ইকুয়াল টু ই এ হবে না, এই কারণেই, কারণ এক্ষেত্রে ইফেক্টিভ ইলেকট্রিক ফিল্ডটা ই নয়, বা যদি তুমি ইফেক্টিভ ইলেকট্রিক ফিল্ডকে ই বলতে চাও, তাহলে ইফেক্টিভ এরিয়াটা কিন্তু এ নয়, বুঝতে পারলে? তো এরিয়া সম্বন্ধেও একটু তোমাদের জানা দরকার। এরিয়াকে যখনই ভেক্টর হিসেবে আমরা ট্রিট করি, যেমন কোনো একটা এরিয়াকে ধরো আমি ভেক্টর হিসেবে ট্রিট করে দেখাচ্ছি, সে এই একটি এরিয়া, নীল কালার একটা এরিয়া আমি এঁকেছি, এটাকে যদি ভেক্টর হিসেবে ট্রিট করতে চাই, তাহলে এরিয়ার সাথে লম্বভাবে, এরিয়ার তলের সাথে লম্বভাবে এর ভেক্টর কিন্তু ডিনোটেড হবে। অর্থাৎ এই লম্ব ইউনিট ভেক্টর যদি এন ক্যাপ ধরি, তাহলে এ কে আমরা বলবো এ ভেক্টর ইজ ইকুয়াল টু
এ ইউনিট ভেক্টরটা আসবে এন ক্যাপ, যেটা কিনা ওই এরিয়াটার প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ডাইরেকশনকে বোঝাবে। তো এখানেও আমাকে তাহলে ভেবে নিতে হবে যে এই যে এরিয়াটা আমি এঁকেছি এর পারপেন্ডিকুলার ডাইরেকশনে একটা ভেক্টর আছে যেটা কিনা এরিয়া ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে গোটা এরিয়াটার সুফলটা পেতে গেলে ইলেকট্রিক ফিল্ড এই ধরলে চলবে না, কারণ এই দিকে ইফেক্টিভ নয় ইলেকট্রিক ফিল্ডটা। এরিয়া যেহেতু এইদিকে এফেক্টিভ, তাই ইলেকট্রিক ফিল্ডটাকে এইদিকে এফেক্টিভ ধরলে তো আমি ফ্লাক্স বার করতে পারবো না। আমাকে কি করতে হবে, আমাকে এই ইলেকট্রিক ফিল্ডের এন ক্যাপ বরাবর কম্পোনেন্টটাকে বের করতে হবে, রাইট? তো কত হবে কম্পোনেন্ট? তোমরা ভেক্টর থেকে পড়েছো, তোমরা জানো কোনো একটা ভেক্টরের কম্পোনেন্ট বের করতে গেলে কোনো একটা ডাইরেকশনের নির্দিষ্ট ডাইরেকশনে কম্পোনেন্ট বার করতে গেলে ডট প্রোডাক্ট করতে হয়। অর্থাৎ আমি এইখানকার এর কে যদি আমি কম্পোনেন্ট বার করতে চাই এন ভেক্টরের অভিমুখে, তাহলে আমাকে লিখতে হবে ই ডট এন ক্যাপ, রাইট? আরো সরলভাবে এটাকে বলতে পারি, তোমরা বুঝে নাও। মনে করো এই অ্যাঙ্গেলটা থিটা, সে দিস অ্যাঙ্গেল ইজ থিটা। তাহলে এন বরাবর এর কম্পোনেন্ট হবে ই কস থিটা, রাইট? তাই তো, এন বরাবর ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট হবে ই কস থিটা। সেক্ষেত্রে আমরা ফাই কে কি লিখবো? ফাইকে লিখবো ই ইন্টু এ, লিখবো না, কি লিখবো? ই কস থিটা ইন্টু এ। এইবারে কিন্তু ফ্লাক্সটা ঠিকঠাক বেরোচ্ছে, এরিয়াটা ঘুরে গেছে থিটা ডিগ্রি। তাহলে ফ্লাক্স অবভিয়াসলি পরিবর্তন হয়ে যাবে, ফ্লাক্স তো অবভিয়াসলি চেঞ্জ হবে। সেক্ষেত্রে ফ্লাক্সের কিন্তু বার করতে গেলে ইলেকট্রিক ফিল্ডের সেই কম্পোনেন্টটাকেই নিতে হবে যেটা কিনা এরিয়া ভেক্টরের সাথে প্যারালাল, রাইট? তখন কিন্তু আমরা এর অ্যাকচুয়াল ভ্যালুটা পাবো। অর্থাৎ ফ্লাক্সকে আমরা লিখতে পারি ই ভেক্টর ডট এ ভেক্টর। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। ছাত্ররা, এখানে একটা ছোট্ট প্রবলেম দেওয়া হলো। এখানে দেওয়া আছে যে ইলেকট্রিক ফিল্ড রয়েছে 100 ভোল্ট পার মিটার। তো এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা যে এরিয়াটা একটু ইলেকট্রিক ফিল্ডের যে ডাইরেকশন, এইটা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, তার সাথে 60 ডিগ্রি কোণ করে ঠিক ছবির মতো রয়েছে। তো এখন আমাকে বের করতে হবে যে ফ্লাক্স, ফাইন্ড ফ্লাক্স। এই ফ্লাক্সটা আমরা কি করে বার করবো? তো এখানে ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু কি হবে? ই এ, না বন্ধুরা, ই এ নয়, কি হবে? ই এ কস থিটা। কারণ এরিয়া ভেক্টরটা ইলেকট্রিক ফিল্ডের সাথে প্যারালাল নেই এই সময়। এরিয়া ভেক্টরটাও কিন্তু 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে ইলেকট্রিক ফিল্ডের সাথে। অর্থাৎ এখানে আমাকে ই ডট এ এই পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। ই ডট এ এটাই কিন্তু ফ্লাক্স বের করার সেরা পদ্ধতি। এই পদ্ধতিতে সমস্ত রকমের ফ্লাক্স কিন্তু বেরিয়ে আসবে। তোমাকে নজর রাখতে হবে ইলেকট্রিক ফিল্ডের সাথে এরিয়ার কোনো অ্যাঙ্গেল রয়েছে কিনা। এরিয়া বলতে এরিয়া ভেক্টরকে বোঝানো হচ্ছে। তো এখানে যথারীতি ভ্যালুগুলো আমরা যদি বসিয়ে দিই তো আমার উত্তর পেতে অসুবিধা হবে না। ইর ভ্যালু হচ্ছে 100 ইন্টু এর ভ্যালু হচ্ছে 10 সেমি স্কোয়ার। এইখানে একটু গন্ডগোল আছে, 10 সেমি স্কোয়ার থাকলে কিন্তু হবে না বন্ধুরা, সেমি স্কোয়ারটাকে মিটার স্কোয়ারে কনভার্ট করতে হবে। তো 10 স্কোয়ারটাকে মিটার স্কোয়ারে কনভার্ট করতে গেলে 10 টু দি পাওয়ার 2 অ্যান্ড ইটস স্কোয়ার, রাইট? তো এটা মিটার স্কোয়ারে কনভার্ট হয়ে গেল, সেমি থেকে মিটার স্কোয়ারে কনভার্ট হলো। কস থিটা বন্ধুরা কস 60 আছে, তো কস 60 ভ্যালু তোমরা সকলেই জানো হাফ। তো আমার অ্যান্সার কত? 0.05। ইউনিটটা কি হবে বন্ধুরা? ইউনিট খুব ইজি, ইলেকট্রিক ফিল্ডের ইউনিট হচ্ছে ভোল্ট পার মিটার আর এরিয়ার ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার। তো যথারীতি এখানকার ইউনিট কত আসবে? ভোল্ট মিটার।
ভোল্ট ইন্টু মিটার। তো আমরা এইভাবে ইলেকট্রিক ফ্লাক্স ক্যালকুলেট করলাম। তো ছাত্ররা এখানে একটি ইলেকট্রিক ফিল্ড বলে দেওয়া আছে, ই ইকুয়াল টু, দেখো তোমাদের এখানে বলে দিচ্ছে 2i ক্যাপ প্লাস কে ক্যাপ ভোল্ট পার মিটার, রাইট? এবং তার সাথে একটি ঘনকের ছবি দেওয়া আছে, যেটা এইটা একটা ঘনকের ছবি দেওয়া আছে। ঘনকের ছবিটায় বলে দেওয়া আছে প্রত্যেকটা সারফেস হচ্ছে 10 সেমি স্কোয়ার করে। এখন স্টুডেন্টস, যদি আমরা প্রশ্ন করি এই ঘনকের এই ক্ষেত্রফলটা বা এই যে এরিয়াটা রয়েছে, এই যে প্লেনটা রয়েছে, এই প্লেনের থ্রু দিয়ে ইলেকট্রিক ফ্লাক্স কত, তাহলে আমি কি করে ক্যালকুলেট করব? ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দিস প্লেন উইল বি ই ভেক্টর ডট a vector, right? Now what is the value of E? Value of E is 2i cap ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বসিয়ে দিয়েছি। আর এরিয়ার ভ্যালুটা কি হবে বন্ধুরা? এইখানে দেখো, এটা কিন্তু আবার সিজিএস সিস্টেমে এরিয়াটা দেওয়া আছে। তো এখানে এটাকে আমাকে কিন্তু কনভার্ট করে নিতে হবে এসআইতে। তো এসআইতে কনভার্ট করলে কি হবে? 10 সেমি স্কোয়ারটাকে কনভার্ট করতে হবে মিটার স্কোয়ার, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার -2 হোল স্কোয়ার। তো এটা হয়ে যাবে 10 টু দি -4, আর এখানে 10, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার -3 হচ্ছে মিটার স্কোয়ার হচ্ছে আমার এরিয়া, রাইট? এইটি হলো কি আমাদের এরিয়া। তো এখানে আমি এরিয়াটাকে লিখবো এইভাবে, 10 টু দি পাওয়ার -3। এখানে কিন্তু এবার আমাকে এরিয়াটাকে অ্যাজ এ ভেক্টর রিপ্রেজেন্ট করতে হবে। এখন এই যে এরিয়াটা রয়েছে ছাত্ররা, এই এরিয়াটার ইউনিট ভেক্টরটা কোন দিকে হবে? এই এরিয়ার ইউনিট ভেক্টর হবে এই দিকে, এবং এই ডাইরেকশনটা পরিষ্কার দেখা যাচ্ছে ওয়াই ডাইরেকশনে রয়েছে, অর্থাৎ ইউনিট ভেক্টরটা আমাকে বসাতে হবে জে ক্যাপ। তো ফ্লাক্সের উত্তর কত আসবে দেখো বন্ধুরা, জে ক্যাপ। কিন্তু এখানে দেখো আমার ফিল্ডের ভ্যালুতে আই ক্যাপ আর কে ক্যাপ রয়েছে, জে ক্যাপ তো নেই। তাহলে এই যে শেড করা রয়েছে এই রিজিয়নটা দিয়ে কোনো রকম ফ্লাক্স কিন্তু যাবে না, অর্থাৎ অ্যান্সার আসবে 0, রাইট? বন্ধুরা, এবার যদি আমাকে প্রশ্ন করা হয় এই কিউবটার উপরে যে ছাদটা রয়েছে, এই ছাদটা থ্রু দিয়ে কত ফ্লাক্স যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে বন্ধুরা কি উত্তর হবে? সেক্ষেত্রে বন্ধুরা শুধুমাত্র এখানে বলেই দেওয়া হচ্ছে ইচ এরিয়া হচ্ছে 10 সেমি স্কোয়ার। তো 10 সেমি স্কোয়ার মানে 10 টু দি পাওয়ার -3 মিটার স্কোয়ার। তো এরিয়া ভেক্টরের এই এরিয়াটার জায়গায় কিন্তু এবার একটা খালি চেঞ্জ হবে, 10 টু দি -3 থাকবে, কিন্তু এখানে ইউনিট ভেক্টরটা কিন্তু কি হবে খেয়াল করে দেখো বন্ধুরা, এই প্লেনের ইউনিট ভেক্টরটা কিন্তু জেড অক্ষ বরাবর, অর্থাৎ ইউনিট ভেক্টর হবে কে ক্যাপ, অর্থাৎ এখানে ইউনিট ভেক্টরটা চলে আসবে কে ক্যাপ। সেক্ষেত্রে অ্যান্সার কত হবে? সেক্ষেত্রে অ্যান্সার হবে, দেখো কে ক্যাপ আর কে ক্যাপ প্রেজেন্ট, তার মানে 10 টু দ্য পাওয়ার -3 ভোল্ট মিটার, রাইট? আমরা ফ্লাক্স পেয়ে গেলাম। তো এইভাবেই বন্ধুরা যদি জিজ্ঞাসা করতো আমাদেরকে যে এই যে সামনের ফেসটা রয়েছে, এই ফেসটা থ্রু দিয়ে ফ্লাক্স কত, তাহলে কি হতো? এই ইউনিট ভেক্টরটা চেঞ্জ হতো আবার, যেহেতু এই ফেসটা দেখো খেয়াল করে এই থ্রু দিয়ে ইউনিট ভেক্টরটা হচ্ছে এক্স অক্ষের সাথে প্যারালাল, তাহলে এক্ষেত্রে ইউনিট ভেক্টরটা আসতো আই ক্যাপ। তাহলে এখানে আমাদের বসে যেত 10 টু দি পাওয়ার 3 মাইনাস 10 টু দি 3 ইন্টু আই ক্যাপ, এবং অ্যান্সারটা কি আসতো? অ্যান্সারটা খুব সহজ, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3, দ্যাট ইজ 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3 নয়, 10 টু দি -3 ভোল্ট মিটার।
তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে কি করে ফ্লাক্সটা ক্যালকুলেট করতে হয়। তো এই প্রবলেমটায় বলা হচ্ছে ই ভেক্টর ইজ ইকুয়াল টু E0 I ক্যাপ, রাইট? তো এখানে জানতে চেয়েছে যে এই যে কিউবটা আঁকা রয়েছে, এই কিউবটার প্রত্যেকটা সাইড কিন্তু বলা আছে এ। তাহলে যে জায়গাটায় ইয়েলো শেড করা রয়েছে, বুঝতেই পারছো কোন জায়গাটার কথা আমি বলছি, সেই জায়গাটার থ্রু দিয়ে ফ্লাক্স কত হবে। এখন ওই জায়গাটার যেটা শেড করা রয়েছে তার এরিয়াটা কত, তার এরিয়া এ ইকুয়াল টু এই সাইড ইন্টু এই সাইড। যেহেতু এটা কিউব রয়েছে তাহলে ওই সাইডটা কত হবে, ডায়াগোনালের সাইডটা, সেটা সবাই তোমরা জানো, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, perpendicular square plus base square will be the square of hypotenuse। তো বোঝা যাচ্ছে যে এই লেন্থটা কত হবে, এই লেন্থটা হবে এটা রুট ওভার, দ্যাট ইজ a root 2, a root over of 2। এটা হয়ে গেল আমাদের এই বাহু, এই সাইডের লেন্থ a root 2, and this side will be a, right? And this side is again a root 2, and this side is a, and the whole area is the area of a rectangle। তো যথারীতি এর এরিয়া কি হবে, এর এরিয়া হবে a স্কোয়ার রুট 2। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা নেই। এবং এখানে এটাও বোঝা যাচ্ছে যে এই এরিয়াটার উপরে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি, এরকম একটা পারপেন্ডিকুলার যদি ড্র করি এরিয়াটা ঠিক সারফেসের উপর দিয়ে, তাহলে এই পারপেন্ডিকুলারটা কিন্তু এক্স অ্যাক্সিস যেটা রয়েছে, দিস ইজ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তো এই এরিয়াটা অবভিয়াসলি এক্স 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। তো সেক্ষেত্রে থিটা হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। Now what will be the 45 degree, sorry, 45 degree, what will the flux, flux is equal to phi is EA cos 45, EA cos theta, theta means 45 degree। So what is the value of E, that is E0, and its direction is along I cap, okay? And what is the value of A? A is a square root over 2, and here cos 45 degree means 1 by root 2, so this will be E0 square। Now question is, what is the flux entering the curved surface of the cone? ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে এক্স অ্যাক্সিসের দিকে, মনে করো যেদিকে ইলেকট্রিক ফিল্ডটা দেখানো আছে ওটা মনে করো এক্স অ্যাক্সিস, এবং যে কোণটা রাখা আছে সেটা মনে করো তোমার বলে দেওয়া আছে এক্স ওয়াই প্লেনে ধরো আছে। ইলেকট্রিক ফিল্ড এক্স অ্যাক্সিসে প্যারালাল বলতে বোঝাচ্ছে শুধু এক্স অ্যাক্সিস বরাবর নয়, প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তো এক্ষেত্রে তোমাকে বার করতে দিয়েছে কতটা ফ্লাক্স ঢুকছে ও কার্ভ সারফেস দিয়ে। তো ফিগারটা শুধুমাত্র এইভাবে এক্স অ্যাক্সিস বা এক্স ওয়াই প্লেনের কথা যদি বলা নাও থাকে, এইভাবে যদি জাস্ট ফিগারটা এঁকে দিয়ে থাকে এবং তোমাকে জানতে চায় যে কত ফ্লাক্স এন্টার করছে কোণের মধ্য দিয়ে, তাহলে তুমি কত উত্তর দেবে। এবং এখানে জানতে চেয়েছে যে কার্ভ সারফেসের থ্রু দিয়ে কতটা ঢুকছে। তো কার্ভ সারফেসের থ্রু দিয়ে এরিয়া কতটা ফ্লাক্স ঢুকছে সেটা বার করা মনে হচ্ছে যেন খুব কঠিন, তাই না? তো এক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে আমি যদি এইখানে একটা ডায়ামিটার টানি,
এবং একদম ভার্টেক্স থেকে যদি আমি একটা এই জায়গাটাকে জুড়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা একটা ট্রায়াঙ্গেল পাবো। দেখো ট্রায়াঙ্গেলটা আমি শেড দিয়ে দেখিয়েছি। অ্যাকচুয়ালি কার্ভ সারফেসের মধ্য দিয়ে যতটা ফ্লাক্স ঢুকবে সেই একই ফ্লাক্স কিন্তু ওই ট্রায়াঙ্গেলটার মধ্যে দিয়েও ঢুকবে, তাই নয় কি বন্ধুরা? আমরা যদি ট্রায়াঙ্গেলটা থ্রু দিয়ে ফ্লাক্স বার করে দিই, কারণ ট্রায়াঙ্গেলের থ্রু দিয়ে ফ্লাক্স বার করাটা অনেক ইজিয়ার, এবং ট্রায়াঙ্গেলের যে এরিয়াটা সেটা দেখো ইলেকট্রিক ফিল্ডের সাথে একদমই পারপেন্ডিকুলার রয়েছে, বা এরিয়ার প্লেনটা পারপেন্ডিকুলার রয়েছে, আর এরিয়া ভেক্টরটা ইলেকট্রিক ফিল্ডের সাথে প্যারালাল রয়েছে। কজ ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এরিয়া ভেক্টরটা যেদিকে হবে ইলেকট্রিক ফিল্ডটাও দেখো সেদিকেই রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে ফ্লাক্স বার করতে হবে, ফ্লাক্স ফাই ইজ ইকাল টু ইলেকট্রিক ফিল্ড ইন্টু এরিয়া অফ দ্য শেডেড ট্রায়াঙ্গেল, রাইট? এবার এরিয়া অফ দ্য শেডেড ট্রায়াঙ্গেল কত? দেখো এরিয়া মানে হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইপোটেনিয়াস। বেস কত? এই টোটালটার বেস হচ্ছে ডায়ামিটারটা, বলা আছে রেডিয়াস আর, তার ডায়ামিটার হচ্ছে 2r, রাইট? এবং এর হাইট হচ্ছে h। দেখো সব এখানে গিভেন রয়েছে, তো আমরা এখানে অ্যান্সার পেয়ে যাচ্ছি r ইন্টু h। তো আমার ইলেকট্রিক ফিল্ড কি আসবে? E0 r টু h, সরি ইলেকট্রিক ফ্লাক্স আসবে E0 r h। তো সিম্পল প্রবলেম। এইবার বন্ধুরা আমরা আসি গসেস ল বা গাউসের উপপাদ্য। এখানে বলা হচ্ছে Gauss's law states that the total electric flux out of a closed surface is equal to the charge enclosed divided by the permittivity। এখানে টোটাল ফ্লাক্সের কথা বলা হয়েছে। বলা হচ্ছে যে কোনো বদ্ধতল দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স বদ্ধতলটির ভিতরে থাকা মোট আধান এবং মাধ্যমের তড়িৎভেদ্যতার ভাগফলের সমান। এই কথাটার অর্থ কি? অর্থ হচ্ছে, মনে করো একটা বদ্ধতল, এইটা একটা বদ্ধতল, এই বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত নেট তড়িৎ ফ্লাক্স, মানে এই বদ্ধতলের মধ্য দিয়ে মোট যতটা তড়িৎ ফ্লাক্স যাবে, যতগুলো তড়িৎ ফ্লাক্স যাবে বদ্ধের মধ্য দিয়ে, যতটা তড়িৎ ফ্লাক্স যাবে, অর্থাৎ টোটাল নাম্বার অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স যত হবে, সেটা হচ্ছে এই বদ্ধতলের মধ্যে যদি কোনো আধান থাকে, এই আধান এবং যে মাধ্যমের কথা আমি বলছি সেই মাধ্যমের তড়িৎভেদ্যতার রেশিও বা অনুপাত। এবার বন্ধুরা তুমি বলতে পারো যে স্যার যদি এমন কোনো বদ্ধতল থাকে যেটার মধ্যে কোনো আধান নেই, তাহলে ফ্লাক্স কত হবে? সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা। মনে করো একটি বদ্ধতল আমি আঁকছি যার মধ্যে কোনো আধান নেই, অথচ তড়িৎ বলরেখা গেছে। ধরো এই তলটাই, এই তলের মধ্য দিয়ে তড়িৎ বলরেখা নির্গত হচ্ছে, রাইট? তড়িৎ বলরেখা এই তলে ঢুকছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে এই বদ্ধতলের মধ্যে কোনো আধান কিন্তু নেই, তাহলে ফ্লাক্স কত হবে? টোটাল ফ্লাক্স। টোটাল ফ্লাক্স বলে মোট কতগুলো বলরেখা নির্গত হচ্ছে। এইখানে দেখো বদ্ধতলটার মধ্যে যতগুলো বলরেখা ঢুকেছে ততগুলো বলরেখা কিন্তু নির্গত হয়ে গেছে, তাহলে নেট বলরেখা কত হলো? 0 হলো। এই কারণে 0 হলো, দেখো এর ভিতরে কোনো আধানও নেই। অর্থাৎ এখানে যদি নেট ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স যদি আমরা ক্যালকুলেট করতে যাই ফর্মুলা দিয়ে, তাহলে নেট ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু হবে কিউ বাই ইপসাইলন। কিন্তু এখানে এনক্লোজড যে চার্জ, তার ভ্যালু কিন্তু 0, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ফাইও 0 হবে। তার মানে চার্জ যদি এনক্লোজ না থাকে তাহলে কোনো রকম নেট ফ্লাক্স থাকবে না। চার্জ এনক্লোজ থাকলে নেট ফ্লাক্সটা চার্জেরকে ইপসাইলন দিয়ে ভাগ করলে যা উত্তর হবে সেইটা হবে। তো এখান থেকে এটুকু পরিষ্কার যে এই টোটাল ফ্লাক্সটা কিন্তু ডিপেন্ড করে যাচ্ছে চার্জের উপরে, তাই না? তো বন্ধুরা এখানে আমি একটি বদ্ধতল এঁকেছি, এবং ধরা যাক এই তলের ভিতরে একটি চার্জ রয়েছে, এবং
এই চার্জটার ভ্যালু হচ্ছে কিউ। এবারে এই চার্জের জন্য যে বলরেখাগুলো হবে সেগুলো মনে করো এগুলো হচ্ছে চার্জের জন্য বলরেখা, রাইট? এগুলো হচ্ছে চার্জের জন্য নির্গত বলরেখা। এখন এই টোটাল নাম্বার অফ লাইন্স অফ ফোর্সটাকে বলা হচ্ছে ফ্লাক্স। যেগুলো এখানে এটা ঠিক মনে রাখতে হবে যে টোটাল নাম্বার অফ ফ্লাক্স মানে যে লাইন্স অফ ফোর্সগুলো তলকে লম্বভাবে ছেদ করছে তাদের টোটাল নাম্বার কত হবে। ফর্মুলা বলছে যে টোটাল ফ্লাক্স হচ্ছে ফাই, সেটা টোটাল চার্জ যে রয়েছে ভিতরে সারফেসটার, মনে করো এখানে এই ক্ষেত্রে কিউ রয়েছে টোটাল চার্জ, তাকে ভাগ করতে হবে মাধ্যমের পরাবৈদ্যুতিক তড়িৎ বা তড়িৎভেদ্যতা দিয়ে, মাধ্যমের তড়িৎভেদ্যতা দিয়ে ভাগ করতে হবে। তাহলেই এই ফ্লাক্সটা দিয়ে টোটাল কত ফ্লাক্স নির্গত হচ্ছে সেটা আমরা জেনে যাব। এখন এটা তো বলা হলো, এখন তোমাদের মনে প্রশ্ন হবে স্যার এর প্রুফটা কোথায়? তো এসো আমরা প্রুফটা শিখে নিই। তো এই প্রুফটা হওয়ার আগে একটা বিষয় সম্পর্কে বা একটা রাশি সম্বন্ধে তোমাদের ধারণা থাকা দরকার। সেই রাশিটি হলো ঘনকোণ। ক্লাস 9-এ তোমরা ঘনকোণের নাম শুনেছিলে, কিন্তু ব্যাপারটা কি তোমরা জানতে না। তো এসব বন্ধুরা আমরা শিখে নিই। যখন দুটো স্ট্রেট লাইন এইভাবে ইন্টারসেক্ট করে, ওদের পয়েন্ট অফ ইন্টারসেকশনে যে কোণ উৎপন্ন হয় সেটাকে বলা হয় অ্যাঙ্গেল। বা দুটো প্লেন যখন ইন্টারসেক্ট, যেমন এক্ষেত্রে দুটি প্লেন দেখা যাচ্ছে ইন্টারসেক্ট করেছে এই অ্যাঙ্গেলে। তো এই যখন স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করে বা দুটো প্লেন ইন্টারসেক্ট করে তখন এই অ্যাঙ্গেলগুলোকে বলা হয় কোণ বা অ্যাঙ্গেল। তখন এই কোণগুলোকে সিম্পল অ্যাঙ্গেল বলা হয়। তো ঘনকোণ কখন বলা হয়? যখন কোনো এরিয়া তার সামনে থাকা কোনো পয়েন্টে একটা 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেল তৈরি করে। কিরমভাবে? ধরো এই একটা গ্রিন কালারের একটা এরিয়া দেখাচ্ছি, এরিয়াটার সামনে একটা পয়েন্ট রয়েছে পি। তখন এরিয়াটা এই পয়েন্টে যে অ্যাঙ্গেল তৈরি করবে, দেখো এখানে এই ক্ষেত্রফলটি, গ্রিন কালারের ক্ষেত্রফলটি এই পয়েন্টে একটা অদ্ভুত ত্রিমাত্রীয় অ্যাঙ্গেল তৈরি করেছে, 3 ডাইমেনশনাল একটা অ্যাঙ্গেল তৈরি করেছে। এই অ্যাঙ্গেলটিকে বলা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। কী করে মেজার করব বন্ধুরা? মেজার করবো এটাই, তো আমাদেরকে এই এরিয়াটি কত জানতে হবে। আমি মনে করলাম এরিয়াটি এ, এবং এই এরিয়ার সেন্টার থেকে এই পি পয়েন্টের ডিস্টেন্স কত জানতে হবে। আমি মনে করলাম সেটি হলো আর। সেক্ষেত্রে ঘনকোণ কত হবে? ঘনকোণকে ওমেগা দিয়ে লেখা হয়। ওমেগা, ঘনকোণ ওমেগা ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ওমেগা ইজ ইকুয়াল টু, সেক্ষেত্রে হবে এ ডিভাইডেড বাই আর স্কোয়ার, রাইট? এ মিনস এরিয়া অ্যান্ড আর মিনস perpendicular distance from the point to the area. তো এই হচ্ছে ঘনকোণ। তো এখন বন্ধুরা এই যে এরিয়াটা সেটা যদি সামান্য কোণে হেলে থাকে সেক্ষেত্রে কি হবে? তো যদি এরিয়াটা একটু টিল্ট হয়ে যায়, মানে ধরো করো এরিয়াটা এবার একটু এইরকম হয়ে গেছে, একটু যেন হেলে গিয়েছে, মনে করো আগের তুলনায় ওটি থিটা কোণে হেলে গেছে, তাহলে এই এরিয়া ভেক্টরটা যেটা যেটা আগে ছিল এদিক বরাবর এন ক্যাপটা, সেই এরিয়া ভেক্টরটাও কিন্তু থিটা কোণে বেঁকে যাবে, রাইট? তাহলে এরিয়া ভেক্টরটাও থিটা কোণে বেঁকে গেছে। সেক্ষেত্রে খেয়াল করে দেখো আমার ঘনকোণ কিন্তু হয়ে যাবে এই ঘনকোণ, সেটা অন্য ভ্যালু আসবে, ঘনকোণটা কিন্তু কমে গেল একটু। সেক্ষেত্রে আমার ভ্যালু আসবে সিগমা ইজ ইকুয়াল টু, যেহেতু এখন ইফেক্টিভ এরিয়া এ নয়, তাহলে এই কত হবে ইফেক্টিভ এরিয়া? এই কস থিটা ডিভাইড বাই স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের
ঘনকোণ। তো বন্ধুরা এসো আমরা গসের থিওরেমটা প্রুভ করি। ধরা যাক এই একটি ক্লোজড সারফেস, এই ক্লোজ সারফেসের মধ্যে একটি আধান রয়েছে কিউ। এখন এই আধানের জন্য বলরেখাগুলি, মোট কতগুলি বলরেখা এই সারফেসটাকে লিঙ্ক করবে বা সারফেসের থ্রু দিয়ে বেরোবে, সেটা আমরা কি করে ক্যালকুলেট করব। তো ধরা যাক এই সারফেসের উপরেই একটি ছোট্ট এলিমেন্টারি সারফেস আমরা নিলাম, যেটা ডিএস। তো এই এলিমেন্টারি এরিয়াটা থ্রু দিয়ে টোটাল ফ্লাক্স কত আমরা দেখে নিই, সেটা কত হবে। মনে করা যাক এই এলিমেন্টারি এরিয়াটি চার্জ থেকে আর দূরত্বে রয়েছে। এখন এই এই এরিয়াটার থ্রু দিয়ে যে ইলেকট্রিক ফিল্ডটা চলে গেছে, সেই ইলেকট্রিক ফিল্ড এর ডাইরেকশন হচ্ছে এই ঠিক এই বরাবর, একদম রেডিয়ালি আউটওয়ার্ড। তো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হবে কত, ই ইজ ইকুয়াল টু, তোমরা সকলেই জানো কুলম্বস ল ব্যবহার করে আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু পেয়ে যাব, সেটা হচ্ছে 1/4 পাই ইপসাইলন নট 1/4 পাই ইপসাইলন ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তো এইটা থ্রু দিয়ে ডিএস এর থ্রু দিয়ে যে ফ্লাক্স নির্গত হবে, সেই ফ্লাক্স কত, সেই ফ্লাক্সটাকে আমরা ধরে নিচ্ছি ডি ফাই, and it will be E dot ds, right? মনে করি এরিয়া ভেক্টরটির ডিরেকশন হচ্ছে এই দিকে, এটাকে আমরা এন ক্যাপ দিয়ে ডিনোট করছি, এবং এরিয়া ভেক্টরটি ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের সাথে যে অ্যাঙ্গেল করেছে সেই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরছি। তো আমরা ডি ফাই ইকুয়াল টু লিখতে পারি ই ডিএস কস থিটা। এবার ই এর ভ্যালু 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কোয়ার বসিয়ে পাই 1/4 পাই এপসাইলন কিউ ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। এবার বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, ডিএস কস থিটা বাই আর স্কোয়ার বলতে কোন কি বোঝাচ্ছে একটু। ডিএস এরিয়াটি কিউ আধান যেখানে আছে সেই বিন্দুতে যে ঘনকোণ তৈরি করেছে, সেই ঘনকোণটাকেও কিন্তু বোঝানো হচ্ছে এখানে। দেখো এই ঘনকোণটাকে আমরা লিখতে পারি ডি ওমেগা। তো ওই এরিয়ার থ্রু দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স ডি ফাই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কিউ বাই 4 পাই ইপসাইলন ইন্টু ডি ওমেগা। তো এবার যদি আমি টোটাল ফ্লাক্স ক্যালকুলেট করতে চাই বন্ধুরা, মনে করো আমরা টোটাল ফ্লাক্স ক্যালকুলেট করতে চাইছি, তাহলে সেক্ষেত্রে phi will be integration of this, that is q by 4 pi epsilon integration d omega. Now what will be the value of integration d omega? d omega কে আমরা যদি ইন্টিগ্রেট করে দিই, চতুর্দিকে যদি অল পসিবল ডাইরেকশনে যদি এটাকে ইন্টিগ্রেট করা হয়, তাহলে বন্ধুরা ডি ওমেগার ভ্যালু আসে 4 পাই। কেন, যদি ওয়ান ডাইমেনশনালি আমরা ইন্টিগ্রেট করতাম তাহলে এই ধরো সার্কেল পেতাম একটা, সেক্ষেত্রে আমার অ্যাঙ্গেলটার ওরিয়েন্টেশন হতো কত না পাই, ওয়ান ডাইমেনশন, সরি 2 পাই, ওয়ান ডাইমেনশনের সার্কেলের ওরিয়েন্টেশনটা পেতাম 2 পাই, অর্থাৎ এই রেখাটা এই রেডিয়াসটা টোটালি ঘুরে এখানে আসছে যখন, তখন 2 পাই অ্যাঙ্গেল করতো। কিন্তু এখানে যেহেতু এটা 3 ডাইমেনশনালি আমি বোঝাতে চাইছি, শুধু একটা ডাইমেনশন বোঝানো হবে না, আর একটা ভার্টিক্যালি ডাইমেনশনও আমাকে মুভ করাতে হবে। তো
সেক্ষেত্রে কিন্তু আমরা 2 পাই 2 পাই 4 পাই, অর্থাৎ টোটাল হোল ক্লোজ সারফেসে যদি আমরা ইন্টিগ্রেট করি ডি ওমেগার, তাহলে সেক্ষেত্রে আমরা ডি ওমেগার ইন্টিগ্রেশন পাবো আমরা ওমেগা, অ্যান্ড ইট উইল বি 4 পাই। তো বন্ধুরা ডি ওমেগা ইন্টিগ্রেশন এই পার্টটার ভ্যালু আসবে 4 পাই। সেক্ষেত্রে আমাদের ভ্যালু কত আসবে, আমরা এখানে 4 পাই বসিয়ে দিই, 4 পাই। So this 4 pi and this 4 pi will cancel out each other. We get the value q by epsilon, right? We get the value q by epsilon. So flux is equal to q by epsilon. এটা কিন্তু গসেস থিওরামে বলা আছে বা গসেস লতে এটা বলা আছে। তো আমরা গসেস ল প্রুভ করলাম। তো আমরা গসেস থিওরামের কিছু অ্যাপ্লিকেশনে চলে আসি। প্রথম অ্যাপ্লিকেশন হচ্ছে স্ট্রেট ইনফাইনাইট লং ওয়্যার হ্যাভিং লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা। তো এখানে একটা ওয়্যার এঁকেছি আমি লাল রঙের, রেড কালারের একটা ওয়্যার রাখা আছে। দেখো এখানে চার্জ ডেন্সিটি বলা আছে ল্যামডা। চার্জ ডেন্সিটি বলতে কি বোঝাচ্ছে ছাত্ররা সেটা জেনে নাও। মিনস ল্যামডা মিনস টোটাল চার্জ বাই লেন্থ, রাইট? এখানে চার্জ ডেন্সিটি কথাটা এই জন্যই ব্যবহার করা হলো, লিনিয়ার চার্জ ডেন্সিটি এটা ব্যবহার করার কারণ এটাই, যেহেতু ওয়্যারটা ইনফাইনাইট লেন্থের, তাই টোটাল চার্জ কত আছে সেটা কিন্তু বলা খুব মুশকিল। তাই আমরা পার ইউনিট লেন্থে যে চার্জ আছে সেইটা দিয়েই আমরা ক্যালকুলেশনটা করব। তো ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড অ্যাট ডিস্টেন্স স্মলার ফ্রম ইট। তো ওইটা থেকে স্মলার ডিস্টেন্সে একটা বিন্দু আমি নিচ্ছি, ধরা যাক এই একটা পয়েন্ট রয়েছে পি, এই পয়েন্টটা ওয়্যার থেকে স্মলার ডিস্টেন্সে, ধরা যাক এই ডিস্টেন্সটা হচ্ছে স্মলার। তো আমাকে এখানে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। এখানে ইলেকট্রিক ফিল্ড বার করব কি, আমি ধরে নিচ্ছি এখানে ইলেকট্রিক ফিল্ডটা আপাতত ই হচ্ছে এখানকার ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড যদি ই হয় তাহলে পি কে এনক্লোজ করে একটা কাল্পনিক এরিয়া আমি কল্পনা করে নিচ্ছি, একটা এরিয়াকে আমি পি কে এনক্লোজ করে ভাবছি, যেটা কিনা তারটাকে এনক্লোজ করবে। তো ধরা যাক সেই এরিয়াটা হলো এইটে, মনে করা যাক ছোট্ট একটা লেন্থ, এই এরিয়াটা ধরা যাক এইটা একটা সেই এলিমেন্টের এরিয়াটা হচ্ছে এইটা, তারকে ঘিরে এই এরিয়াটা রয়েছে। রাইট? তো এই হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল সারফেস, খেয়াল করে দেখো বন্ধুরা। তো এটা একটা সিলিন্ড্রিক্যাল, এই সারফেসটা একটা সিলিন্ড্রিক্যাল সারফেস। ওই পয়েন্টটাকে আমরা নিয়েই সারফেসটা ড্র করলাম। সারফেসটা সিমেট্রিক্যাল হতে হবে, কারণ ওই ওয়্যারের সাথে সিমেট্রিক্যাল গসিয়ান সারফেস যদি ড্র করি সিলিন্ডারই হবে। গসিয়ান সারফেস জিনিসটা কি, সেটা হচ্ছে একটা কাল্পনিক সারফেস, যেটা কিনা যে পয়েন্টে ফিল্ড বার করতে হয় সেই পয়েন্টকে এনক্লোজ করে যার জন্য ফিল্ড হচ্ছে তার মতোই দেখতে বা সিমেট্রিক্যাল ফিগারের একটা সারফেস আমরা ড্র করবো। যেখানে এখানে একটা ওয়্যার রয়েছে, তো এর সিমেট্রি আসবে তোমার সিলিন্ডার। তো বন্ধুরা এই সিলিন্ডারটার যে লেন্থ, সিলিন্ডারটা এই যে সিলিন্ডারটা আমি আঁকলাম তার লেন্থটা আমি ধরে নিচ্ছি স্মল এক্স। এই লেন্থটা আমি ধরলাম স্মল এক্স, যদি এতটা লেন্থ নয় ওর, এতটা লেন্থ, সিলিন্ডারটার লেন্থ আমরা স্মল এক্স ধরে নিচ্ছি। তো এই টোটাল এরিয়াটা কত আসবে, টোটাল এরিয়া আসবে 2 পাই স্মল আর ইন্টু এক্স, রাইট? এটা হচ্ছে এই সিলিন্ডারটার টোটাল এরিয়া। নাও লেট আস ইউজ গসেস থিওরাম হিয়ার। গসেস থিওরাম বলছে আমাকে ফ্লাক্স ক্যালকুলেট করতে হবে। ফ্লাক্স কত হবে বন্ধুরা? ফ্লাক্স মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টু এরিয়া। তো এখানে ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টর প্যারালালি রয়েছে, মানে এরিয়ার প্লেনটাকে, মানে সিলিন্ডারের যে প্লেন সেই প্লেনটাকে কিন্তু ইলেকট্রিক ফিল্ড পারপেন্ডিকুলারলি লিঙ্ক করছে।
তাই এখানে আমি ফ্লাক্স বার করতে পারি, কেমন করে বার করে? ফ্লাক্স হচ্ছে গিয়ে ই ইন্টু এরিয়া। এরিয়াটা কতবার বললাম আমি, দেখো বের করেছি 2 পাই আর ইন্টু এক্স, দিস ইজ এরিয়া। না স্টুডেন্টস, এই এরিয়াটা কতটা চার্জকে এনক্লোজ করেছে খেয়াল করে দেখো। এই এরিয়াটা কিন্তু এইটুকু ওয়্যারে, এইখান থেকে এইটুকু ওয়্যারে যে চার্জ আছে সেই চার্জটাকে এনক্লোজ করেছে, টোটাল চার্জকে কিন্তু এনক্লোজ করেনি। ঠিক এইটুকু ওয়্যারে যে চার্জটা আছে সেই চার্জটাকে ও এনক্লোজ করেছে। তো সেটা কত? সেটা হচ্ছে, আমরা সেটাকে ধরে নিই কিউ ই, দ্যাট ইজ কিউ এনক্লোজড ইজ ইকুয়াল টু হচ্ছে, খুব ইজি, টোটাল ওই কিউ ই মানে ওইটুকু জায়গা যে চার্জটা আছে সেটা হবে ল্যামডা ইন্টু এক্স, রাইট? কারণ এইটুকু ডিস্টেন্স হচ্ছে এক্স আমি বলেই দিয়েছি। তাহলে এইটা হচ্ছে টোটাল চার্জ এনক্লোজ বাই দিস গসের সারফেস। এখান থেকে আমরা জানতেই পারি যে, আমরা জানি যে গসের থিওরাম বলছে ফাই ইকুয়াল টু কিউ ই ডিভাইডেড বাই এপসাইলন নট। বিকজ এটা একটা যে মিডিয়ামে রয়েছে সেই মিডিয়ামটা একটা ভ্যাকুয়াম বা এয়ার, সেই জন্য এপসাইলন নট আমরা ইউজ করলাম, আদারওয়াইজ এপসাইলন ইউজ করতে হতো। তো এখানে আমরা ফাই ইকুয়াল টু কিউ ই বাই এপসাইলন যদি বসিয়ে দিই তাহলে কত পাচ্ছি? আমরা ই এর ভ্যালু পেয়ে যাচ্ছি। দেখো ই ইজ ইকাল টু কত পাবো? ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট ইন্টু আর, রাইট? আমরা কি করলাম না, ফাই ইকুয়াল টু কিউ ই বাই এপসাইলন বসিয়ে দিলাম। ফাই ইকুয়াল টু কিউ ই বাই এপসাইলন বসালে আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু এইটা পাবো। তো আমরা এই ইনফাইনাইট স্টেট ওয়্যারের জন্য ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করে ফেললাম। তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার ইনফাইনাইটলি না বলে যদি ফাইনাইট লেন্থ হতো তাহলে কি আমরা গসেস ল ইউজ করতে পারতাম? সেক্ষেত্রে বন্ধুরা এখানেই গসেস ল এর একটা ড্রব্যাক রয়েছে। ফাইনাইট লেন্থ হলে আমরা গসেস ল কিন্তু ইউজ করতে পারতাম না। কেননা ফাইনাইট লেন্থ কি হতো, এই যে ইলেকট্রিক ফিল্ডটা, আমি এই জায়গাটায় একটু আমি মুছে দিলাম জায়গাটা, এবার বলছি, এটা যদি ফাইনাইট ওয়্যার হতো, খুব ছোট ওয়্যার, যেটা অ্যাকচুয়ালি আমি এঁকেছি সেরকম যদি ওয়্যারটা হতো, তাহলে এই প্রত্যেকটা জায়গা, ধরো এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আমি ধরেছিলাম ই, এটা ফাইনাইট হলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আর কিন্তু ই হতো না, এটা অন্য কিছু হতো। মানে এই পয়েন্টগুলোতে ইলেকট্রিক ফিল্ড আর ইউনিফর্ম আমি পেতাম না। ফলে আমি এইখানে যে গসের সারফেসটা এইভাবে ড্র করলাম না, খেয়াল আছে, এই গসের সারফেসের এই টোটাল লেন্থ বরাবর আমি ই কে ইউনিফর্ম পেতাম না। তার ফলে আমি কিন্তু এই লাইনটা লিখতে পারতাম না, রাইট? তো ওয়্যারটা ইনফাইনাইট হলেই ওয়্যারের খুব কাছাকাছি প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আমরা ইউনিফর্ম ধরে নিতে পারবো। খুব কাছাকাছি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডকে ইউনিফর্ম ধরতে পারবো যদি ওয়্যারটা খুব লম্বা হয়। এবং সেটা কি হয়েছে, সেটাকে আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা ই ধরেছি। এবং সেই জন্যই কিন্তু আমরা এই গসের সারফেসের টোটাল এই যে লেন্থটা, এই লেন্থ বরাবর, টোটাল লেন্থ বরাবর আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে ই ধরতে পেরেছি, রাইট? আশা করি এটাও তোমরা বুঝতে পারলে যে কেন ইনফাইনাইট লেন্থের ক্ষেত্রেই গসেস লটা অ্যাপ্লিকেবল। ফাইনাইট লেন্থ হলে অ্যাপ্লিকেবল হতো না, তখন আমাকে কুলম্বস ল ইউজ করতে হতো। তো এরকম একটা প্রবলেম তোমরা আমার যে সলিউশন করেছি এনসিইআরটিতে, সেখানে একটা প্রবলেম দেখবে সলভ করা আছে। তো এনসিইআরটির প্রবলেম সলিউশনের লিঙ্কও আমি এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ধরা যাক এটা একটা বেশ বড় একটা প্লেন শিট বলতে বোঝাচ্ছে খুব পাতলা একটা পর্দা, যার গায়ে চার্জ রয়েছে, এবং এই চার্জের সারফেস ডেন্সিটি হচ্ছে সিগমা। সারফেস ডেন্সিটি অফ চার্জ মানে বলে দিই, সারফেস ডেন্সিটি অফ চার্জ সিগমা, এটার মানে হচ্ছে টোটাল চার্জ বাই টোটাল এরিয়া রেশিও। এখানেও যেহেতু ইনফাইনাইটলি প্লেন শিট বলা হয়েছে, তাই টোটাল চার্জ জানা খুব মুশকিল, তাই আমরা সারফেস ডেন্সিটি ইউজ করছি, যেখানে প্রতি একক ক্ষেত্রফলে চার্জের কথা আমরা বলবো। তো এই প্লেটটার খুব কাছাকাছি, মনে করলাম এই পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আমাকে ক্যালকুলেট করতে হবে। যেহেতু সারফেসটা একদম ইনফাইনাইট, তাহলে আমরা এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটাকে ই ধরে নিচ্ছি। মানে এই পয়েন্ট সারফেস বরাবর প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ই হবে, যেহেতু সারফেসটা অনেক বড় সারফেস।
তো ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম আছে, তার মানে আমরা এখানে গসেস থিওরাম ইউজ করতে পারি বা গসেস ল ইউজ। সেটাকে ডিএস ধরা আছে, আচ্ছা এটা হবে ইডিএস, রাইট। কিন্তু টোটাল ফ্লাক্স কত? আমার তো এই দিকেও একটা ফ্লাক্স আছে, তো এটাও কিন্তু ইডিএস, অর্থাৎ টোটাল ফ্লাক্স আসবে ইডিএস প্লাস ইডিএস, দ্যাট ইজ 2 ইডিএস, রাইট। তো আমরা টোটাল ফ্লাক্স পেয়ে গেলাম 2 ইডিএস। আর এখানে টোটাল চার্জ এনক্লোজ কতটা? কিউ ই, দ্যাট ইজ কিউ এনক্লোজড। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই এরিয়াটায় যে চার্জটা আছে, এই এরিয়াটা কত চার্জ আছে? এরিয়াটা তো ডিএস, তাহলে সিগমা ইন্টু ডিএস, রাইট। কারণ সিগমা ইন্টু ডিএস, কারণ সিগমাটা হচ্ছে চার্জ ডেন্সিটি আর সিগমা ডিএস হচ্ছে টোটাল চার্জ বেরিয়ে আসবে। তো আমরা তো জানি এবার কি করতে হবে, আমরা জানি ফাই ইকুয়াল টু টোটাল চার্জ এনক্লোজড বাই এপসাইলন নট। আর এটা যদি আমরা ইউজ করে দিই, যদি ফাই এর ভ্যালু টোটাল ইপসাইলন কিউ বাই এপসাইলন নট যদি বসিয়ে দিই, তাহলে পরিষ্কার কত পেয়ে যাচ্ছি আমরা? ফাই এর জায়গায় ফাই এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 2 ই ডিএস। আর কিউ এপসাইলনের জায়গায় আমরা কিউ এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি ভ্যালুটা, ছোট করি রাবারটাকে। এখানে কত ভ্যালু পাবো? সেটা হচ্ছে সিগমা ডিএস, সিগমা ডিএস, ওকে। তো ডিএস ডিএস ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে ই আমরা কি পাচ্ছি? ই পেয়ে যাচ্ছি, এই টুটা চলে যাবে নিচে, দ্যাট ইজ এইখানে। তো ইলেকট্রিক ফিল্ড আমরা কত পেয়ে যাচ্ছি? ইলেকট্রিক ফিল্ড ই পেয়ে যাচ্ছি সিগমা বাই 2 এপসাইলন নট, রাইট। তো গেট ইট। এই যে রেজাল্ট আমরা পেলাম, এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখতে পাচ্ছি ছাত্ররা। দেখো ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু প্লেন থেকে ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে না, অর্থাৎ এই পয়েন্টটা আমি কত ডিস্টেন্সে নিচ্ছি সেটা কিন্তু ম্যাটার করছে না। এই পয়েন্টটা আমি কত ডিস্টেন্সে নিচ্ছি সেটা কিন্তু ম্যাটার করছে না। এই পয়েন্টটা যে কোনো ডিস্টেন্সে আমি নিই না কেন, তবে ডিস্টেন্সটা অবশ্যই খুব প্লেনের কাছাকাছি হতে হবে। তাহলে দেখবে সিগমা বা এপসাইলন 2 এপসাইলন নট এই ফিল্ডটা কিন্তু আসছে, যেটা কিন্তু একবারেই নট আ ফাংশন অফ আর, এটা কোনোভাবেই ডিস্টেন্স বা ফাংশন আর এর ফাংশন নয়। তো এটা একটা মজাদার অবজারভেশন। তো চলে এলাম আমরা নেক্সট অ্যাপ্লিকেশন, ইলেকট্রিক ফিল্ড অ্যাট ডিফারেন্ট ডিস্টেন্সেস ফ্রম সেন্টার অফ এ ডাইইলেকট্রিক স্ফিয়ার হ্যাভিং ভলিউম চার্জ ডেন্সিটি রো। এবার ভলিউম চার্জ ডেন্সিটি রো ব্যাপারটা কি? তো এখানে রো বলতে বোঝাচ্ছে, ধরো টোটাল চার্জ যদি কিউ দেওয়া থাকে কোনো স্ফিয়ারের উপরে বা স্ফিয়ারের ভিতরে, তো সেই রোটা হচ্ছে চার্জ ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য স্ফিয়ার, রাইট। তো ভলিউম আমরা কি জানি? চার্জ স্ফিয়ারের ভলিউম আমরা সকলেই জানি। তো সেই ভলিউমের ভ্যালু হচ্ছে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, যদি রেডিয়াস অফ দ্য স্ফিয়ার ইজ ক্যাপিটাল আর হয়ে থাকে। তো এইটাকে আমরা ইউজ করব আমাদের সুবিধার জন্য। তো ব্যাপারটা দেখতে পাচ্ছ, রোটা কিন্তু একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি আসছে, তো আমরা এইভাবে এটাকে ইউজ করব। তো ছাত্ররা, এটি একটি স্ফিয়ার এবং স্ফিয়ারের সেন্টার থেকে একদম আউটসাইডে, এখানে আউটসাইড বলা ভালো, যে এখানে রেডিয়াস মানে ডিস্টেন্সটা, যে ডিস্টেন্স আমি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব সেই ডিস্টেন্সটা, স্ফিয়ারের রেডিয়াস আমরা যা ধরবো, স্ফিয়ারের রেডিয়াসটা আমরা ক্যাপিটাল আর ধরেছি, তার ক্যাপিটাল আর থেকে এটা বড়। তো যথারীতি এই পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে স্টুডেন্টস। তো এই পয়েন্টকে এনক্লোজ করে আমি একটা গসেন সারফেস ড্র করব, এবং সেই গসেন সারফেসটা কি হবে না, একবারই স্ফিয়ারের সিমিলার টু স্ফিয়ার, দ্যাট ইজ আ স্ফিয়ার, দিস শুড বি আ স্ফিয়ার, গসেন সারফেসটা একটা স্ফিয়ার হবে। তো বন্ধুরা, এই মনে করো গসের সারফেসটা একটা, একে এনক্লোজ করে একটা স্ফিয়ার আমি আঁকছি। যদি স্ফিয়ারটা আমি পুরোটা আঁকতে পারলাম না, খাতার বাইরে চলে গেছে, মনে করো এটা গোটা একটা স্ফিয়ার, রাইট। তোমরা অ্যাজিউম করে নাও। বেশ, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম হবে, কারণ আমি যেহেতু এই পয়েন্ট ধরে, এই পয়েন্টটা সেন্টার থেকে আর ডিস্টেন্সে, তো এরকমই যত পয়েন্ট আছে সেন্টার থেকে আর ডিস্টেন্সে, যত পয়েন্ট আছে সেন্টার থেকে আর ডিস্টেন্স, প্রত্যেকটা জায়গাতে ইলেকট্রিক ফিল্ড তো সেম হবে, অর্থাৎ এই গোটা জায়গা জুড়ে ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম রয়েছে, অর্থাৎ আমি এখানে গসেস থিওরেম ইউজ করতে পারবো।
তো এখানে টোটাল ফ্লাক্স কি আছে বন্ধুরা? টোটাল ফ্লাক্স ফাই উইল বি ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড ইন্টু টোটাল এরিয়া। গসের সারফেসের টোটাল এরিয়া আছে 4πr²। আর চার্জ এনক্লোজড কি আছে বন্ধুরা? চার্জ এনক্লোজড কিউ ই যদি হয়, সেটা যদি রো দিয়ে তোমরা লিখতে যাও, তাহলে রো ইন্টু 4/3πr³। কারণ আমরা রোটাকে চার্জ ডেন্সিটি ধরেছি, চার্জ ডেন্সিটি ইন্টু ভলিউম করলে টোটাল চার্জ আসবে, যেটা কিনা কিউ। তো এখানে আমরা যদি এই ইকুয়েশনটাকে আমরা ইউজ করি, আমরা জানি গসের থিওরেম কি বলছে? গসের থিওরেম বলছে ফাই ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই ইপসাইলন নট। যেহেতু এটা বাইরে রয়েছে, এয়ারের মিডিয়ামে রয়েছে, তাই ইপসাইলন নট। এবার কিউ এর জায়গায় আমি পরপর ভ্যালুগুলো, আর রো এর জায়গায় পরপর ভ্যালুগুলো আমি বসাচ্ছি। তো বন্ধুরা, রো এর জায়গায় আমরা ভ্যালু বসাচ্ছি ই ইন্টু 4πr²। দ্যাট ইজ, এটা হয়ে যাচ্ছে ই 4πr²। আর কিউ কিউ এনক্লোজড এর জায়গায় আমরা ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, এবং সেই ভ্যালুটা হচ্ছে 4, বা এখানে একটা তলায় 3 আছে, একটা রো আছে, পাই আছে, আর কিউব আছে, রাইট? তো এখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ডের কি ভ্যালু পাচ্ছি? দেখো, 4π ক্যান্সেলড হচ্ছে, এখান থেকে 4π ক্যান্সেলড হয়ে যাচ্ছে। তো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি রো বাই 3 ইপসাইলন নট ক্যাপিটাল আর কিউব ডিভাইডেড বাই স্মল আর স্কোয়ার। তো ইলেকট্রিক ফিল্ডটা ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, স্মল আর স্কোয়ার। তো স্মল আর যত রাইজ করবে, অর্থাৎ এই পয়েন্টটা যত দূরে নেব, এই পয়েন্টটা যত দূরে নেব আমি, তত ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কমে যাবে, রাইট? তো এইবারে আমরা যদি এই পয়েন্টটাকে সারফেসে নিতাম, তাহলে কি হতো? তাহলে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর আসতো। সেক্ষেত্রে আমাদের সারফেসে ভ্যালুটা কত আসতো? খুব সহজ, সারফেসে ভ্যালুটা কত আসতো জানতে গেলে তোমার স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর বসিয়ে দিতে হবে। তো এইখানে আমরা স্মল আরটাকে মুছে দিচ্ছি, স্মল আর এর জায়গায় যদি ক্যাপিটাল আর বসিয়ে দিই, তাহলে কত আসবে? তো এক্ষেত্রে ছাত্ররা দেখো, আমরা পেয়ে গেলাম ভ্যালুটা। এখানে r² তো থাকবে না, এখানে এইটা আসবে তোমার ভ্যালু, রো ইন্টু আর বাই 3 ইপসাইলন নট। এখানে রো এর ভ্যালুটা যদি তুমি বসিয়ে দাও, তাহলে চার্জ দিয়ে তার ভ্যালুটা পেয়ে যাবে। রো এর ভ্যালু হচ্ছে টোটাল চার্জ বাই 4/3πr³। সেক্ষেত্রে তুমি কিন্তু ভ্যালুটা একটা চেনাশোনা ভ্যালু পাবে। তো সেই ভ্যালুটা কত পাবে সেটা তোমরা আশা করি বুঝতে পারছো। সেই ভ্যালুটা তোমরা পাবে এটা। যদি আমরা রো এর ভ্যালু বসিয়ে দিই, তাহলে ই ইজ ইকুয়াল টু তোমরা পাবে 1/4π কিউ বাই r², রাইট? এই ভ্যালুটা তোমরা পাবে। তো আমরা বন্ধুরা রো দিয়ে ক্যালকুলেশন করছি, রো দিয়ে ক্যালকুলেশনটা তাহলে চালাচ্ছি। এরপরে আমরা একটা পয়েন্ট নেব, যে পয়েন্টটা ইনসাইড দ্য স্ফিয়ার হবে, মানে এরকম জায়গায় হবে, অর্থাৎ আরটা হয়ে যাবে লেস দ্যান ক্যাপিটাল আর। তো সেক্ষেত্রে আমাদের ফিল্ড কত হবে সেটাও আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো বন্ধুরা, এবার ভিতরে একটা পয়েন্ট রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে স্মল আর ইজ লেস দ্যান ক্যাপিটাল আর। তো বন্ধুরা, এবার ভিতরের চার্জটাকে এনক্লোজ করে আমাকে তাহলে গসেন সারফেস ড্র করতে হবে, এবং সেটা একটা স্ফিয়ার হবে, যেটা কিনা এই স্ফিয়ারটা হবে, রাইট? এবং এখানে ইলেকট্রিক ফিল্ডটা আমরা ই ধরে নিচ্ছি, যথারীতি ইলেকট্রিক ফিল্ডটা যেহেতু টোটাল সারফেস বরাবর ইউনিফর্ম, তাই এখানে ফ্লাক্স কত আসবে? ফ্লাক্স আসবে ই ইন্টু 4πr²। এটা হচ্ছে আমাদের ফ্লাক্স। তো এবার চার্জ এনক্লোজড কতটা হবে বন্ধুরা? চার্জ এনক্লোজ কিন্তু এবার খুব কম, কারণ এই স্ফিয়ারটার মধ্যে যে চার্জটা থাকবে সেইটাই হচ্ছে চার্জ এনক্লোজ। এটা কিন্তু আমরা দেখব রো ইন্টু কত হবে, ওই ছোট্ট স্ফিয়ারটার ভলিউম, যেটা রো ইন্টু এই ছোট্ট স্ফিয়ারটার ভলিউম কত? 4/3π স্মল আর কিউব ইন্টু রো, রাইট? তো এবার আমরা গসের থিওরেম অনুযায়ী বসিয়ে দেবো y ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই ইপসাইলন নট। তো এবার যদি আমরা ভ্যালুগুলো পরপর বসাতে থাকি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4π স্মল আর স্কোয়ার ইন্টু ই
ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজ কত পাচ্ছি 4 পাই রো 4 পাই রো, ওইখানে একটা রো মনে হচ্ছে এক্সট্রা আমি লিখে ফেলেছি, রো ইন্টু 4/3 পাই আর কিউব, এই রোটা হবে না, সরি। তো 4 পাই রো স্মল আর কিউব ডিভাইডেড বাই 3। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 4 পাই ক্যান্সেলড আউট, এখানে একটা আর কিউব আছে, এখানে একটা আর স্কোয়ার আছে, তো আর স্কোয়ারটা টোটালি চলে যাবে, এখানে খালি একটা আর পড়ে থাকবে আর কি। তো দেখা যাচ্ছে আমরা এইগুলো যেগুলো চলে যাচ্ছে সেগুলোকে মুছে দিচ্ছি। ধরো এখানে একটা ইপসাইলন নট পাথ চলে গেছে, ইপসাইলন নট হবে, তো গেট দিস রেজাল্ট, দ্যাট ইজ রো বাই 3 এপসাইলন ইন্টু আর, রো বাই 3 এপসাইলন ইন্টু আর। তো এখানে দেখা যাচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা আর এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ আর রাইজ করলে ইলেকট্রিক ফিল্ড রাইজ করবে। তো দেখো বন্ধুরা, এবার যদি আমি এটাকে টোটালটা একটা গ্রাফের মধ্যে ড্র করতে চাই, তো এটার ভার্টিক্যাল অ্যাক্সিসে আমি ইলেকট্রিক ফিল্ডকে ডিনোট করছি, আর হরিজন্টাল অ্যাক্সিসে আমি সেন্টার থেকে ডিস্টেন্সকে ডিনোট করছি। তো একটু আগে দেখলাম আমরা এই রেজাল্টগুলো যদি দেখতাম, দেখেছি যে আমরা মনে করি এই ডিস্টেন্সটা আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, দ্যাট ইজ অ্যাট দ্য সারফেস। তো দেখলাম সেন্টার থেকে যত সারফেসের দিকে যাবে তত ইলেকট্রিক ফিল্ড রাইজ করবে, এবং সেটা আর এর সাথে প্রপোর্শনাল টু, রাইট? তাহলে এইখানে এই লাইনটা বোঝাচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইজ প্রপোর্শনাল টু আর, আর রাইজ করলে ইলেকট্রিক ফিল্ড রাইজ করবে। কিন্তু যেই না সারফেসে চলে আসবে এখানে একটা ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্সিমাম ভ্যালু অ্যাটেন্ড করবে ওটা, সেই ভ্যালুটাও কত সেটাও আমরা দেখে নিয়েছি, সেই ভ্যালুটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার, এই ভ্যালুটা আসবে, এটা কনস্ট্যান্ট ভ্যালু একটা। কিন্তু যখনই সারফেস ছেড়ে বেরিয়ে যাবে, যখন আর গ্রেটার দেন স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর হয়ে যাবে, অর্থাৎ এই রিজিয়নটা কিন্তু দেখা যাবে যে ইলেকট্রিক ফিল্ডটা আর যত বাড়ছে তার সাথে সাথে ইলেকট্রিক ফিল্ড কমে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য হোল প্রসেস। এখন ছাত্ররা আমি একটাই প্রশ্ন করবো তোমাদের কাছে, যে যদি এই স্ফিয়ারটা ডাইলেকট্রিক স্ফিয়ার না হয় কন্ডাক্টিং স্ফিয়ার হতো, তাহলে আমাদের রেজাল্টগুলো কি আসতো? খুব সিম্পলি, যদি এটা কন্ডাক্টিং স্ফিয়ার হতো, মনে করো আমি একটা কন্ডাক্টিং স্ফিয়ার ড্র করছি, ধরা যাক এটি একটি কন্ডাক্টিং স্ফিয়ার। কন্ডাক্টিং স্ফিয়ার হলে কি হবে? আমরা সকলেই জানি কন্ডাক্টিং স্ফিয়ারের ভিতরে কোনো চার্জ থাকে না, যা চার্জ আছে সমস্ত চার্জ কিন্তু এর বাইরের সারফেসে চলে আসে। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা আমাদের ভেতরে কোনো চার্জ থাকলো না, অর্থাৎ ভেতরের কোনো পয়েন্টে কিন্তু ইলেকট্রিক ফিল্ড থাকবে না, কারণ এই পয়েন্টটাকে এনক্লোজ করে যখনই তুমি একটা স্ফিয়ার ড্র করবে, সেই স্ফিয়ারের মধ্যে কোনো রকম ফিল্ড, কোনো রকম চার্জ যেহেতু এনক্লোজড নয়, তাহলে সেইখানে ফিল্ডও জিরো পাবে, অর্থাৎ ভেতরে সমস্ত জায়গায় ফিল্ড জিরো পাবে। সারফেসে ফিল্ড পাবে, সারফেসে চার্জ রয়েছে, এবং সারফেস থেকে বাইরেও তুমি ফিল্ড পাবে। সেক্ষেত্রে আমি যদি তোমাকে ড্র করে দিই, গ্রাফ ড্র করতে হয়, তাহলে গ্রাফটা কিরকম পাবে? তুমি এই ডিস্টেন্সটাকে মনে করো আর ইজ ইকুয়াল টু আর, তো যতক্ষণ সেন্টার থেকে সারফেসের দিকে যাবে ততক্ষণ এই জায়গাটায় কোনো ফিল্ড তুমি পাবেই না, অর্থাৎ এখানে তুমি জিরো ফিল্ড পাবে। যেই সারফেসে যাবে তখন তুমি একটা ফিল্ড পাবে, এবং সেই ভ্যালুটা কত? সেটা হচ্ছে Q/4 পাই এপসাইলন, সেই ভ্যালুটা আসবে ইলেকট্রিক ফিল্ড E ইজ ইকুয়াল টু Q/4 পাই এপসাইলন নট ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার, রাইট? এটা তুমি আগের রেজাল্ট থেকেই ফলো করতে পারো, একই রকম, যে ওটা যেমনভাবে এসেছিল এটাও সেইভাবে আসবে, এবং যত বাইরে যাবে সিমিলারলি আগের যেমন এসেছিল তোমার কিন্তু ফিল্ডের ভ্যালুটা তখন ফল করতে থাকবে আর স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে, রাইট? তো যদি কন্ডাক্টিং স্ফিয়ার হয় তাহলে কিন্তু আমরা এইরকম গ্রাফ একটা পাবো। কন্ডাক্টিং স্ফিয়ার না হয় যদি হলো স্ফিয়ার হয় তাহলেও এই গ্রাফটাই পাবো বন্ধুরা, কারণ হলো স্ফিয়ারের ভিতরেও কোনো চার্জ থাকে না, রাইট? হলো স্ফিয়ারের কোনো ভেতরে মেটেরিয়াল নেই, অর্থাৎ সমস্ত চার্জ কোথায় আসবে? সারফেসে চলে আসবে। সেক্ষেত্রে হলো স্ফিয়ারের ইলেকট্রিক ফিল্ডের নেচারটা এই কন্ডাক্টিং স্ফিয়ারের ইলেকট্রিক ফিল্ডের নেচারের সাথে সিমিলার হবে। তো আশা করি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। তো স্টুডেন্টস, আমরা আজকে
ইলেকট্রিক ফ্লাক্স সম্বন্ধে জানলাম, গসের থিওরেম সম্বন্ধে জানলাম এবং তার অ্যাপ্লিকেশনও অনেকগুলি জেনে নিলাম। তো আশা করি পুরো ভিডিওটা তোমরা দেখেছো কোথাও স্কিপ না করে এবং খাতা পেন নিয়েই যে দেখেছো। ভিডিওতে যদি কোনোভাবে তোমাদেরকে উপকার করতে পারি তাহলে অবশ্যই এই উপকারটা তোমার বন্ধুদেরও আমি করতে পারবো। তোমরা তোমাদের বন্ধুদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো বা নিজেরাও সাবস্ক্রাইব করো। ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো স্টুডেন্টস, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। বাই।